সালাম আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমাদের আয়োজন পরিচ্ছেদ ৫ ধ্বনি ও বর্ণ। ধ্বনি এবং বর্ণের মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার যে ক্ষুদ্রতম একক সেটি হচ্ছে ধ্বনি। কিন্তু কিভাবে? অনেকে বলে যে শব্দ, অনেকে বলে বাক্য। মূলত আমরা এটিকে একটি দেয়ালের সাথে তুলনা করেছি। আমরা যখন কোনো একটি ভবন তৈরি করি তখন আমরা দেখি যে ইটের একটি একটি করে ইট গেঁথে একটি দেয়াল তৈরি হয়। এরকম এক একটি দেয়াল দিয়ে কিন্তু এক একটি ঘর তৈরি হয়। তাহলে প্রত্যেকটি দেয়ালের ক্ষুদ্রতম অংশ কি? বা প্রত্যেকটি দেয়ালের ক্ষুদ্রতম একক হচ্ছে সেই এক একটি ইট। ঠিক এরকম আমরা যদি একটা বাক্য লিখি, সেই বাক্য থেকে যখন আরো বাক্য তৈরি করি, তখন সেটি হয় অনুচ্ছেদ। বেশ কিছু বাক্য নিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করি। এরকম অসংখ্য অনুচ্ছেদ দিয়ে আমরা রচনা তৈরি করি। তার মানে হচ্ছে ভাব যে প্রকাশ করি আমরা, সেই ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো তৈরি করি তারও কিন্তু যে মূল যে একক অর্থাৎ একেবারে গভীরে যেতে যেতে যে পর্যায়ে আমরা পৌঁছে যাই সেটি হচ্ছে ধ্বনি। তাই বলা হচ্ছে যে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কিরকম? আমরা একটা বাক্য লিখব, যেমন এখানে লিখলাম স্বরে আ, এখানে ম হসন্ত, তারপর লিখলাম স্বরে আ, তারপর লিখলাম র, এরপর আমরা লিখলাম যে একার, অর্থাৎ এখানে আমরা দিব এ, আমরা একারই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর দিলাম এখানে দ, তারপর দিলাম একার, তারপর দিলাম তালব্যস্য, তারপর র। এখানে আবার দিলাম দন্ত ন হসন্ত, তারপর স্বরে আ, তারপর এখানে ম। আমার দেশের নাম। এরপর যদি লিখি যে ব হসন্ত, তারপর স্বরে আ, এরপর অনুসার, তারপর ল হসন্ত, তারপর স্বরে আ, তারপর একার যদি দেই, তারপর দে, তারপর তালব্যস্য। আমার দেশের নাম বাংলাদেশ। এবং এখানে এরপর যদি বলি যে এখানে দাড়ি দিলাম, আমরা ঘরগুলো ফিল আপ করছি। তারপর এখানে যদি দিই স্বরে আ, তারপর এখানে ম হসন্ত যোগ রস্ব ই আমি, তারপর এখানে এ রস্ব ই, এই যে সেই, যদি আমরা আরো লিখি এখানে লিখলাম, এরপর আমরা যদি লিখি এরকম চ হসন্ত যোগ স্বরে আ, তারপর যদি লিখি রস্ব ই। দেখুন এখানে আমরা কিছু ধ্বনি লিখেছি, সেটি আমরা এখানে বিশ্লেষণটা দেখব যে কেন আসলে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। দেখুন এই যে অংশটুকু উপরে আমরা লিখেছি যে এখানে স্বরে অ, এরপর ম হসন্ত আর স্বরে আ, এবং এখানে র। তো ফলে এটি কি দাঁড়াচ্ছে? এই অংশটুকু অর্থাৎ এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার, আমার, তারপর এখান থেকে যদি ধরি এখান থেকে, তাহলে হচ্ছে এখানে দে, তারপর হচ্ছে এই অংশটুকু হচ্ছে সে, তারপর হচ্ছে র, আমার দেশের, তারপর দন্ত ন হসন্ত এবং স্বরে আ, এটা মিলে হবে না, কারণ স্বরে আ এখানে পূর্ণরূপে রয়েছে, যখন সে যুক্ত ব্যঞ্জনের সাথে ব্যবহৃত হচ্ছে তখন সে ছোট হয়ে যাবে, কার হয়ে যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি আমার দেশের নাম। এরপর দেখুন ব হসন্ত আর স্বরে আ,
তাহলে এখানে বা, তারপর এখানে অনুসার, বাং, তারপর হচ্ছে এই ল হসন্ত আর স্বরে আ মিলে হচ্ছে লা, তারপর আমরা পাচ্ছি যে দেশ, আমার দেশের নাম বাংলাদেশ। অর্থাৎ এই পর্যন্ত আমরা লিখে ফেলেছি এখান থেকে এই পর্যন্ত। এরপর আমরা বাকিটুকু লিখব যে স্বরে আ, এখানে লিখলাম স্বরে আ, তারপর ম হসন্ত আর রস্বই মিলে কি হচ্ছে আমি, তারপর রয়েছে এই, আমি এই, তারপর দেশেই, এটিকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে হবে দ, এখানে হবে এ। তাহলে এখানে যদি আমরা তালব্য লিখি, এরপর এ, যখন এর সাথে বসছে তখন ছোট হয়ে যাচ্ছে, কার হয়ে যাচ্ছে। ফলে আমি এই দেশেই, দে সেই, তারপর আমরা কি লিখব যে মরতে। আচ্ছা, এখানে হচ্ছে ত আর এখানে হচ্ছে এ, এখানে হসন্ত। তাহলে আমি এই দেশেই মরতে, তারপর হচ্ছে চ হসন্ত আর এ স্বরে আ মিলে হচ্ছে চা, তারপর রস্ব ই। ফলে এখানে যদি আমি দাড়ি দিই তাহলে কি দাঁড়ালো, দেখুন এখানে দুটি বাক্য আমি লিখেছি। খেয়াল করতে হবে যে কিভাবে ধ্বনির যে ক্ষুদ্রতম, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি সেটি এখানে আমরা স্পষ্ট করব। আমি এই দেশেই মরতে চাই। দেখুন এই যে অংশটুকু আমরা লিখেছি তার যে ধ্বনিগত বিশ্লেষণ সেটি হচ্ছে এখানে রয়েছে। তাহলে যখন আমরা স্বরে আ বলছি যে এটি কি আ, তারপর এখানে ম আর এখানে স্বরে আ, তাহলে আমার দেশের নাম বাংলাদেশ। যখন আমি উচ্চারণ করছি তখন সেটি হচ্ছে ধ্বনি, কিন্তু যখন আমি লিখছি তখন কি হচ্ছে সেটি হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে সেই উচ্চারণের লিখিত রূপ। যখন আমরা বলছি আ তখন সেটি উচ্চারণ, কিন্তু যখন আমরা সেটিকে লিখছি তখন সেটি বর্ণ। আবার ম যখন বলছি তখন সেটি ধ্বনি আর যখন লিখছি তখন সেটি বর্ণ। ফলে এই যে দেখুন এই চিত্রটা আমরা যদি খেয়াল করি তাহলে সেটি স্পষ্ট হচ্ছে যে এখানে যেন ইটের এক একটি দেয়াল, এখানে তিনটি সারি রয়েছে। দেখুন আমরা ভিন্ন রং ব্যবহার করেছি যে এই যে অংশটুকু এটি যদি একটা ইট হয়, তারপর আরেকটা ইট আমরা এখানে জোড়া দিলাম, তাহলে এখানে জোড়া দিয়ে হলো আমার, তারপর দেশের নাম বাংলাদেশ। ফলে এভাবে ইটের যে সারি সেগুলো যখন কম্পাইল হচ্ছে, জড়ো হচ্ছে, তো জড়ো হয়ে হয়ে কি হচ্ছে যে একটা পূর্ণ দেয়াল তৈরি করছে। ঠিক এরকম আমরা যে বাক্যগুলো লিখি সেই বাক্য দিয়ে কিন্তু আমরা একটি রচনা বা অনুচ্ছেদ লিখে থাকি। অর্থাৎ আমরা আমাদের যে বক্তব্যটা থাকে সেই বক্তব্যটা শেষ করার জন্য আমরা বাক্য লিখি, এবং এই বাক্যর মধ্যে যে আমরা শব্দগুলো এখানে বসাই বা পদগুলো আমরা ব্যবহার করি সেগুলোর বেসিক বা মূলে যদি আবার আমরা যাই তখন আমরা এরকম এক একটি একক ক্ষুদ্রতম, অর্থাৎ একেবারে ক্ষুদ্র, এই যে একেবারে ক্ষুদ্রতম অংশ সেখানে আমরা কি পাচ্ছি, বর্ণ পাচ্ছি। এই বর্ণটাকে আমরা আবার যখন বলছি তখন বলছি যে ধ্বনি। ফলে ভাষার যে ক্ষুদ্রতম একক সেটি অবশ্যই ধ্বনি। এবং এটি যদি আমরা এইভাবে খেয়াল রাখি, এই যে চিত্রটি আমরা এভাবে যদি একেবারে ইউনিট করে ভাগ করি, এটি যেন আসলে এখানে কি হচ্ছে, এটি যেন ইটের মতো আর কি দেখা যাচ্ছে। ফলে এই যে অংশটুকু সেটি আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে ভাষার ক্ষুদ্রতম একক এবং এখানে হচ্ছে ধ্বনি। তাহলে এই যে বাক্য আমরা লিখলাম, আমার দেশের নাম বাংলাদেশ, আমি এই দেশেই মরতে চাই। তাহলে মাত্র দুটি বাক্য, এরকম অসংখ্য বাক্য মিলে একটা পূর্ণ মনোভাব আমরা প্রকাশ করতে পারি রচনার ক্ষেত্রে বা অনুচ্ছেদের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এই যে স্বরে আ, তারপর এখানে কিন্তু দুইটি ধ্বনি রয়েছে ম আর স্বরে আ, আর এখানে হচ্ছে একটি। তাহলে এখানে একটি,
তাহলে এখানে আমার যে শব্দটি, এখানে মোট 4টি কি রয়েছে, ধ্বনি রয়েছে। দেখুন যে স্বরে আ, ম, আর এই যে স্বরে আ, এখানে হচ্ছে 2টি, আর এখানে র। আবার এখানে কয়টি রয়েছে? তো দেখাচ্ছে এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে কিন্তু 5টি রয়েছে, এখানে রয়েছে 3টি, এখানে রয়েছে 3টি। ঠিক এরকম ভাবে আমরা যদি খেয়াল করি যে মূলে কিন্তু যে আমরা ধ্বনি পেয়ে যাচ্ছি, ফলে ভাষার ক্ষুদ্রতম একক অবশ্যই ধ্বনি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। মৌলিক ধ্বনি বিষয়টি আমরা এখন বোঝার চেষ্টা করব, যে মৌলিক ধ্বনি বলতে কি বোঝাচ্ছে। মৌলিক, মৌলিক কথাটা বুঝতে পারলে আমরা মৌলিক ধ্বনিও বুঝতে পারব। যেমন আমরা মৌলিক যে সংখ্যা বলি 2, 3, 5, 7 কেন বলি, যে এখানে আমরা সেটিকে কিন্তু যখন আমরা বিশ্লেষণ করি তখন সেটি এবং এক ছাড়া কিন্তু আর কিছু আমরা এখানে পাচ্ছি না। যেমন 4-এর ক্ষেত্রে আমরা ভাগ করলে বা গুণ করলে 2 গুণে 4 এরকম পেয়ে থাকি, কিন্তু 1 থেকে এই যে 9-এর মধ্যে কিন্তু এরকম 2, 3, 5, 7 মৌলিক সংখ্যা রয়েছে। তার মানে মৌলিক হচ্ছে যেটাকে বিশ্লেষণ করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যা যখন বলছি, অর্থাৎ এগুলো কিন্তু নির্দেশ করছে সংখ্যা। তাহলে এর পূর্বে এর পূর্বে একটা শব্দ বসেছে, সেটি হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক ধ্বনি বলতে আমরা এখন কি বুঝবো? মৌলিক ধ্বনি হচ্ছে যে ধ্বনিকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। যেমন মৌলিক ধ্বনি, অর্থাৎ যেসব ধ্বনিগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো না সেগুলোকে বলা হচ্ছে মৌলিক ধ্বনি। আর যৌগিক বিষয়টা কি? যৌগিক দেখুন যে এখানে আমি একটি সংকেত লিখেছি H2O, তাহলে এটি হচ্ছে পানির সংকেত, তাই না? তো এই পানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাই তো? হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তাহলে এই যে একের অধিক বিষয় এখানে যুক্ত হচ্ছে, ফলে এটি হচ্ছে যৌগ, ফলে এটিকে আমরা বলি কি? যৌগ। তাহলে যৌগিক যখন শব্দটি আসবে, যৌগিক মানেই হচ্ছে সেখানে একের অধিক বিষয় থাকবে। তাহলে মৌলিক ধ্বনি মানে যে ধ্বনিকে আমি কখনোই ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না, সেটি হচ্ছে মৌলিক ধ্বনি। আবার যৌগিক ধ্বনি, যেমন ওই, ওইকে যদি আপনি বিশ্লেষণ করেন, এখানে স্বরে অ আর কি পাবেন? রস্বই পেয়ে যাবেন। ফলে দেখুন যে এখানে 2টি ধ্বনি রয়েছে, ফলে এই 2টি ধ্বনি মিলে কিন্তু যৌগিক ধ্বনি গঠন করছে। তাহলে মৌলিক ধ্বনি বলতে আমরা বুঝবো যে যে ধ্বনিকে আমরা বিশ্লেষণ করতে পারবো না। আমরা জানি যে 50টি এখানে বাংলা বর্ণমালায় যে বর্ণ রয়েছে 50টি বর্ণ। তার মানে এর মধ্যে যদি আমরা খেয়াল করি যে মৌলিক ধ্বনি হচ্ছে কয়টি? 37টি। 37টি কিভাবে? আমরা জানি যে স্বরবর্ণের মধ্যে স্বরবর্ণ রয়েছে, বর্ণমালার মধ্যে আবার ব্যঞ্জন বর্ণ রয়েছে। ফলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যখন আমরা বলছি, তার মানে স্বরধ্বনি রয়েছে এবং ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ফলে এই যে 37টি সেটি আমরা পাচ্ছি, সেই 37টির মধ্যে কয়টি আবার মৌলিক? দেখা যায় স্বরধ্বনির মধ্যে রয়েছে যে মৌলিক স্বর, আবার কিছু রয়েছে ব্যঞ্জনের মধ্যে। ফলে সেটি যখন আমরা যোগ করে দেখাবো তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে 37টি। তাহলে এখানে কি পাচ্ছি? মৌলিক স্বর কয়টি? 7টি। মৌলিক স্বর 7টি। যেমন কি কি? এখানে ই, তারপর রয়েছে এ, তারপর এখানে রয়েছে এ, তারপর রয়েছে অ, তারপর রয়েছে ও, তারপর রয়েছে হ্রস্ব ও, এরকম 7টি। আমরা কি কি পেলাম? হ্রস্ব ই, এ, তারপর এ, তারপর রয়েছে আ রয়েছে। এখানে আমরা লিখব যে স্বরে আ,
দেখুন এটি হচ্ছে মৌলিক। কেন বলা হচ্ছে মৌলিক? দেখুন এটাকে ভাঙলে কিন্তু আপনি কিছুই পাবেন না, কিন্তু আপনি যদি এখানে ওই এবং ও কে ধরেন তাহলে এটিকে ভাঙলে পাবেন অ যোগ ই, আর এখানে পাচ্ছেন অ যোগ উ। তাহলে এটি কিন্তু মৌলিক স্বরধ্বনি নয়, যৌগিক স্বর। যৌগিক স্বরের বা দ্বি-স্বর যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়টি কিন্তু আমাদের সামনে আসবে। ফলে 7টি মৌলিক, 7টি যেহেতু মৌলিক তাহলে 37 থেকে যখন আমরা 7কে বাদ দিব তাহলে এখানে মৌলিক ব্যঞ্জন কয়টি? মৌলিক ব্যঞ্জন 30টি। সেটি কিরকম আমরা দেখব। যে দেখুন মৌলিক ব্যঞ্জন 30টি আর মৌলিক স্বর হচ্ছে 7টি, এবং মৌলিক যে ব্যঞ্জন সেটি এখানে যদি কখনো ঝামেলা বাজে আমরা কিভাবে নির্ধারণ করব? যে স্যার আমি তো বুঝতে পারছি না এখানে স্বরে মৌলিক না যৌগিক স্বরের মধ্যে পড়বে, বা সেটি আসলে পড়েছে কিনা, কেন পড়লো না সেটি আমরা দেখব। যে দেখুন এ এবং ওই উচ্চারণ যদি করি, ওই এবং ও, ওই অ যোগ ই, এখানে কিন্তু ভাঙলে আমরা দুটি এখানে উচ্চারণ পাচ্ছি, স্বরে অ আর ই যুক্ত বর্ণ হিসেবে এখানে রয়েছে। আর এখানে যদি আমরা খেয়াল করি যে এই কোনটির মধ্যে কিন্তু ই ই ই কে আপনি ভাঙতে পারবেন না, একে ভাঙতে পারবেন না। তারপর অ আ উ ও এগুলো কোনোটাকেই ভাঙা যাবে না। তার মানে যেগুলো হচ্ছে মৌলিক সেগুলোকে কিন্তু বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। ফলে যদি কখনো ঝামেলা তৈরি হয় তখন আমরা এইভাবে চিন্তা করব অপশন থেকে যে এটাকে বিশ্লেষণ করলে এটির উচ্চারণের মধ্যে কি রয়েছে। এরপর আসি যে 30টি যে ব্যঞ্জন রয়েছে, 30টি ব্যঞ্জন মৌলিক ব্যঞ্জন। তাহলে 30টি মৌলিক ব্যঞ্জন কিভাবে আপনারা খেয়াল করুন, এখানে কি দিয়েছে, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছে উচ্চারণ বোঝানোর জন্য। দেখুন পয়ের নিচে হসন্ত রয়েছে, ফয়ের নিচে হসন্ত রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন হসন্ত রয়েছে? প কে যদি আপনি বিশ্লেষণ করেন, প কে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে প হসন্ত, আরেকটি হচ্ছে স্বরে অ। তার মানে যেগুলোকে আমরা ব্যঞ্জন হিসেবে জানি সেই ব্যঞ্জনের সাথে কি থাকে, স্বরে অ স্বর যুক্ত থাকে, এবং একে যদি আমরা আলাদা করি, আলাদা করলে আমরা এই অংশটুকু পেয়ে থাকি প হসন্ত। এটিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন বলবো যে প হসন্ত ঠিক এভাবে বলবো। প বলার অর্থই হচ্ছে তার মধ্যে স্বরে অ যুক্ত রয়েছে। তারপর দেখুন যে প ফ ব, ব হসন্ত, এটি এভাবে বলতে হবে, তাই না? তারপর রয়েছে ভ, ভ হসন্ত। প্রত্যেকটির সাথে কিন্তু এখানে প ফ ব ভ এরকম ভাবে দিয়েছে। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। তাহলে দেখুন তৃতীয় বন্ধনী দিয়ে এই যে এই ধ্বনিটি বোঝানো হচ্ছে যে এগুলো হচ্ছে মৌলিক ব্যঞ্জন, অর্থাৎ এগুলোকে কিন্তু আপনি কোনোভাবে আর ভাঙতে পারবেন না, বিশ্লেষণ করতে পারবেন না। যেমন দ হসন্ত, দ হসন্ত, দ হসন্ত, তারপর রয়েছে ধ হসন্ত, তারপর রয়েছে ট হসন্ত যখন এরকম বলছি, তারপর আমরা থ বলছি যে থ, এরকম ভাবে 30টি। দেখুন এই 30টির মধ্যে কোনোটাকেই কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারছি না, অর্থাৎ এগুলোর মধ্যে সবগুলো যদি আমরা এই হসন্ত না দিই তখন কিন্তু ভুল হবে। এবং পরীক্ষায় অনেক সময় এরকম অপশন থাকতে পারে ক, তারপর হচ্ছে প হসন্ত, যে বলতে পারে নিচের কোনটি মৌলিক ব্যঞ্জন নয়, এবং ধরুন এখানে হসন্ত দিলাম, তারপর এখানে দিলাম যে থ, আবার এখানে দিলাম ট হসন্ত।
তাহলে উত্তর হবে কোনটি? দেখুন উত্তর হবে কিন্তু এই যে এটি। এটি কি দাঁড়াচ্ছে? উত্তর হবে এটি। কোনটি এখানে মৌলিক যে ব্যঞ্জন নয়? কারণ দেখুন এর নিচে হর্ষন্ত রয়েছে, এটি মৌলিক ব্যঞ্জন, এটি মৌলিক ব্যঞ্জন, এটিও মৌলিক ব্যঞ্জন, কিন্তু এটি মৌলিক ব্যঞ্জন নয়। কারণ ঠকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? যে এখানে থ হর্ষন্ত পাবো আর স্বরে অ পাবো। তার মানে এই স্বরে অ এই থ এর মধ্যে লুকায়িত রয়েছে। ফলে এই মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জন মৌলিক ব্যঞ্জন সেক্ষেত্রে আমরা খুব সহজে এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা ধরতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে? যে এটি কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না প হসন্ত, কিন্তু প যখন বলছি তখন কিন্তু সেটির মধ্যে স্পষ্ট রয়েছে যে সেটির মধ্যে অ রয়েছে, প প অ রয়েছে। যখনই অ থাকবে তখন তাকে টেনে লম্বা করা যাবে। কিরকম আমরা একটু দেখি যে আমাদের একটি কবিতা রয়েছে কপোতাক্ষ নদ। তো কপোতাক্ষ নদের ক্ষেত্রে আমরা এখানে লাইনগুলো একটা লাইন লিখব, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। খেয়াল করুন যে এখানে এখানে একটি পর্ব রয়েছে, পর্ব রয়েছে। তাহলে এই যে সতত হে নদ, এটির যদি ছন্দ বিশ্লেষণ আমরা দেখি যে এটি হচ্ছে মুক্ত অক্ষর, মুক্ত অক্ষর। এটির অর্থ হচ্ছে, আমি এখনই বলবো, এখানে হচ্ছে দুই মাত্রা, তারপর আমরা এখানে এক মাত্রা দিব, তারপর এখানে আমরা দুই মাত্রা দিব, এরপর আমরা এখানে দিব এরকম। দেখুন এখানে আটটা মাত্রা রয়েছে, আটটা মাত্রা, আর এখানে রয়েছে ছয়টা মাত্রা, ছয়টা, দুই, চার, ছয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই চিহ্নটা কি আর এটা কি? এটা হচ্ছে মুক্ত অক্ষর, মুক্ত অক্ষর, আর এটি হচ্ছে বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর। ফলে মুক্ত অক্ষর আর বদ্ধ অক্ষরটা কি আমরা দেখব। যে দেখুন দন্ত স যখন আমরা উচ্চারণ করছি তখন তার সাথে কিন্তু স্বরে অ রয়েছে। তার মানে এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি আমরা সেটি হচ্ছে অক্ষর। ইংরেজিতে বলা হয় সিলেবল, যেমন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল শব্দের মধ্যে তিনটা সিলেবল রয়েছে, বাংলায় যেটিকে বলা হচ্ছে তিনটি অক্ষর রয়েছে। তো সতত হেনদ, এটি মধুসূদনের যে কবিতাটা সেটি কপোতাক্ষ নদকে বলা হয় চতুর্দশপদী কবিতা। দেখুন চতুর্দশপদী কবিতা, চতুর্দশ, চতুর্দশ মানে কি 14, তাহলে পদী, চতুর্দশপদী কবিতা, এটি তিনি নাম দিয়েছেন। ইংরেজিতে যেটি আমরা সনেট জানি, বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতা, নামকরণ মধুসূদন করেছেন। তাহলে চতুর্দশপদী কারণ কি? দেখুন এই যে এখানে আটটা মাত্রা আছে আর এখানে ছয়টা মাত্রা আছে, এই 8 6 সমান সমান এখানে 14টা মাত্রা রয়েছে। তাহলে 14টা যে মাত্রা রয়েছে সেটি আপনি কিভাবে নির্ধারণ করবেন? প্রত্যেকটা লাইনের মধ্যে, এই কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে এই অংশটুকু রয়েছে। প্রথমে 8টা রয়েছে এবং পরে 6টা মাত্রা রয়েছে, ফলে 8 6 এটি মিলে হচ্ছে 14টা মাত্রা রয়েছে, এবং 14টা মাত্রার কারণে বলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এবং বাকি কবিতার বাকি লাইনগুলো সেম, একই অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে এই চিহ্নটা কি? এই চিহ্নটা হচ্ছে মুক্ত অক্ষর, অর্থাৎ মুক্ত অক্ষর হচ্ছে যে অক্ষর সেটি যেটির সাথে স্বর রয়েছে। ফলে এই যে দন্ত স, এটিকে যদি আমি বিশ্লেষণ করি, দন্ত স হর্ষন্ত যোগ স্বরে অ পাচ্ছি। এই যে দেখুন স্বরধ্বনি রয়েছে, তাহলে এই যে স্বরধ্বনি আমরা পেলাম, এখানে যদি আবার খেয়াল করি যে ত, এটিকে যদি বিশ্লেষণ করেন আপনি কি পাবেন? যে ত হর্ষন্ত যোগ স্বরে অ, ফলে কি পাওয়া যাচ্ছে? সতত। যারা গান শিখে তারা সা রে গা মা এরকম পড়ে, কেন পড়ে? সেটি হচ্ছে স্বর টেনে লম্বা করা যায়। ঠিক এরকম যখন বলছি যে স
স ত ত হে হে নদ, কিন্তু নদ, দেখুন নদ, নদ যখন বলছেন তখন আপনি থেমে যেতে বাধ্য। তাহলে কোথায় থামতে হচ্ছে? যেখানে আপনি থেমে যাচ্ছেন সেটি হচ্ছে বদ্ধ অক্ষর। বদ্ধ, বদ্ধ, দরজা জানালা সব বন্ধ, সেটি হচ্ছে বদ্ধ। অর্থাৎ যেখানে উচ্চারণ আপনার থেমে যাচ্ছে সেটি হচ্ছে বদ্ধ। ফলে বদ্ধ অক্ষরে যে কবিতার কিছু স্ট্রাকচার আছে সেদিকে আমি যাচ্ছি না, সেখানে হচ্ছে দুই মাত্রা থাকে। ফলে এখানে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে, যে যে অক্ষরের সাথে আমরা শর্ট পাচ্ছি সেটি হচ্ছে মুক্ত অক্ষর। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এখান থেকে আমরা এখন আমাদের ধ্বনি ও বর্ণের আলোচনায় যাব। যে স, ত, ত টেনে বড় করা যাচ্ছে, যেটা টেনে বড় করা যাচ্ছে সেটি হচ্ছে মুক্ত অক্ষর, কারণ তার সাথে স্বর রয়েছে। ফলে আমরা এখন আমাদের আগের যে আলোচনা সেখানে আমরা চলে যাব। সেখানে বলছে যে কেন আসলে এই যে প কে আমরা বলছি যে প হসন্ত, এটি কেন মৌলিক ব্যঞ্জন। এটি কারণ হচ্ছে, যদি আপনি এখানে প কে বিশ্লেষণ করেন তাহলে আপনি এটিকে পাবেন প হসন্ত যোগ স্বরে অ। ঠিক আছে, প হসন্ত এই দিক থেকে যদি যাই তাহলে এর সাথে আমরা পাচ্ছি স্বরে অ কে। তার মানে এই স্বরে অ কে আলাদা করে ফেলতে হবে। এই আলাদা করে ফেললে আমরা যে অংশটুকু পাবো সেটি হচ্ছে উচ্চারণ, এবং এটিকে কিন্তু উচ্চারণ করা যায় না। তাহলে মৌলিক ব্যঞ্জন হচ্ছে যেটিকে আর বিশ্লেষণ করা সম্ভব না। ফলে মৌলিক ব্যঞ্জন কিন্তু এই প ধ্বনি নয়। মৌলিক ব্যঞ্জন হচ্ছে প হসন্ত এই ধ্বনিটি। ঠিক এরকম ভাবে ক হসন্ত, খ হসন্ত, বাকি যে ধ্বনিগুলো রয়েছে সেই সবগুলো ধ্বনি কিন্তু দেখা যাচ্ছে যে মৌলিক ব্যঞ্জনের মধ্যে পড়বে। ফলে এরকম রয়েছে 30টি, আর 7টি রয়েছে যে মৌলিক স্বর। তাহলে এটি আমরা পেলাম যে 37টি। ফলে আমরা এখন যদি স্বরধ্বনির যে সংজ্ঞা সেটি সেক্ষেত্রে আমরা যাই, তাহলে আমরা পাচ্ছি যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরে কোথাও বাধা পায় না। মুখগহ্বরে কোথাও বাধা পায় না সেটি কিরকম, যেমন কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে স ত ত হে নদ তুমি পর মোর মনে। স ত ত, স ত তো তো হে নদ হে, তার মানে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। স স ত বাধাপ্রাপ্ত হচ্ছে না, তার মানে যেটি বাধাপ্রাপ্ত হচ্ছে না সেটিকে আমরা বলছি যে এখানে স্বরধ্বনি, কারণ স্বরধ্বনি বাধাপ্রাপ্ত হবে না। এবং এই স্বরধ্বনিকে যখন আমরা লিখবো, লিখে ফেলবো, তখন সেটি হবে স্বরবর্ণ। ঠিক এরকম রয়েছে 11টি, তাই তো 11টি যে স্বরধ্বনি রয়েছে বা স্বরবর্ণ রয়েছে। এরপর আমরা পাবো যে ব্যঞ্জন বর্ণ, এবং কোথাও ব্যঞ্জন ধ্বনি কোনগুলো, যেগুলো যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে, অর্থাৎ যখন ফুসফুস তাড়িত বাতাস এই মুখগহ্বর দিয়ে বা নাসারন্ধ্র দিয়ে, অর্থাৎ মুখের ভিতর থেকে যখন বাতাসটা বের হবে, বাকযন্ত্র অর্থাৎ এই গলা থেকে, এই গলার কণ্ঠ থেকে নাসিক্য, তারপর তালু, দন্তমূল, এরকম যেসব জায়গায়, যে কোনো জায়গায় সে যখন বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হলে কোথাও না কোথাও যদি সে বাধাপ্রাপ্ত হয় তবে সেটিকে বলা হবে ব্যঞ্জন ধ্বনি। এবং এই ধ্বনিকে যখন আমরা লিখব তখন সেটি হবে ব্যঞ্জন বর্ণ। ফলে এটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যেমন ক, খ, এগুলো কণ্ঠধ্বনি। কারণ কণ্ঠের এই জায়গায় এই যে জিহ্বার যে গোড়ালি বা মূল অংশ রয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। ফলে আজকে আমরা যে বিষয়টি পড়লাম সেটি হচ্ছে যে ধ্বনি, ভাষার যে ক্ষুদ্রতম একক ধ্বনি সেটি কিভাবে আসলে হয় সেটি আমরা একটি চিত্র এঁকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমরা দেখেছি যে মৌলিক আর যৌগিকের মধ্যে পার্থক্য কি, মৌলিক কিভাবে হয়, যৌগিক কিভাবে হয়, এবং কেন মৌলিক স্বরধ্বনি 7টি এবং যৌগিক যে মৌলিক ব্যঞ্জন 30টি, তাহলে সেটি কিভাবে হলো সেটি আমরা দেখার চেষ্টা করেছি। এবং এর জন্য কিন্তু আমরা মধুসূদনের যে একটি কবিতার লাইন সেখানে এক্সাম্পল হিসেবে এনেছিলাম, এবং সেখান থেকে স্পষ্ট করার আমরা চেষ্টা করেছি। তারপর আমরা বলতে পারি যে বর্ণটা আসলে কি। তাহলে স্বর
ধ্বনি বলতে বোঝাচ্ছি যখন আমরা উচ্চারণ করছি স্বর, সেটি হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যখন সেই স্বরকে যখন ব্যঞ্জনগুলোকে উচ্চারণ করছি। প্রকারান্তরে যখন আমরা বলছি বর্ণ, তখন সেটি অবশ্যই অবশ্যই লিখিত রূপে হতে হবে। যেমন এটি ক যখন বলছি সেটি স্বর, আর যখন লিখছি তখন সেটি ব্যঞ্জন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে বাংলা বর্ণমালায় মূল যে বর্ণ সেটি হচ্ছে 50টি, এবং এখানে আছে 11টি স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এটি কিন্তু পরীক্ষায় আসে। তো দেখা যাচ্ছে যে বর্ণমালায় হচ্ছে 50টি, তার মানে 11 39, আর এখানে হচ্ছে 37টি। এটি খেয়াল রাখতে হবে। এর সাথে মৌলিক শব্দটি জড়িত, মৌলিক যে শব্দ সেটি জড়িত, মৌলিক মৌলিক বিষয়টি জড়িত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এর পাশাপাশি যে আমাদের কি কি রয়েছে, আরো কিছু রয়েছে, যে অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ, সেগুলো আমাদের আলোচনায় আসবে। আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি এটি আমাদের প্রথম পর্বের আলোচনা, ধ্বনি ও বর্ণ পর্ব 1। প্রথম পর্ব 1-এর আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করব। আমরা এরপরের ক্লাসে আমরা দেখব যে কার বর্ণ কি, কোনগুলো আসলে কার বর্ণগুলো আমরা, এবং এগুলোর প্রয়োগ আমরা কিভাবে এটি চেষ্টা করে দেখব যে কিভাবে সেটি নির্ধারণ করা যায় বা সহজে বোঝা যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা জিজ্ঞেস করতে পারি, কমেন্ট করতে পারি, এবং পাশাপাশি আমরা লাইক শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে সহপাঠী রয়েছে তাদেরকে পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। আশা করি আজকের ক্লাস আমাদের উপকার হবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।